আজকে এমন একটা ম্যাচ নিয়ে কথা বলতে চাচ্ছি যে ম্যাচটা কেউ খেলতে চায় না। কেউই কিন্তু আসলে চায় না যে আমরা তৃতীয় বা চতুর্থ স্থানের জন্য খেলবো। ইংল্যান্ড ফ্রান্স আসলে ওদের সেকেন্ড 11টাকে খেলাবে। দুর্দান্ত একটা খেলা, সবাই খেলার দিকে তাকিয়ে রয়েছে, তা কিন্তু বলতে পারছি না। ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জার্মানি আর ফ্রান্স। প্রথম কথা ফুটবল, আরেকটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর্জেন্টিনা স্পেন। সেই বারের সাথে তারা যখন 0-0 বলে তারা ড্র করলো, তখনও কিন্তু কেউ ভাবতে পারেনি যে শেষ পর্যন্ত যাবে ফাইনালে। এখন স্প্যানিশ ফুটবলটা কিভাবে দেখছেন? মেসি আমাকে আর্জেন্টিনার এই ডাই হার্ড অ্যাটিটিউডটা যতগুলো খেলা দেখলাম তার লাস্ট 20 মিনিট তারা মনে হয় একদম মরণ কামড় দেয় প্রতিপক্ষকে। 2026 বিশ্বকাপ ফুটবল নিয়ে টাইমস অফ বাংলাদেশের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবাইদ ইফতেখার। বিশ্বকাপ ফুটবল নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে হাজির হয়েছেন ক্রীড়া লেখক এবং ফুটবল বিশ্লেষক তৌহিদ ফিরোজ। তৌহিদ ভাই, আপনাকে স্বাগত। আজকে এমন একটা ম্যাচ নিয়ে কথা বলতে চাচ্ছি যে ম্যাচটা কেউ খেলতে চায় না একদম। গত বিশ্বকাপেও থার্ড এন্ড ফোর্থ প্লেস যে কোচ ছিল তারা বলেছিল যে কেন এই ম্যাচটা খেলতে হবে। অবশ্যই। হাউ ডু ইউ সি ইট? আপনি এই ম্যাচটাকে কিভাবে দেখেন? একদম, আমি তো আপনার সাথে একদমই একমত। আসলে খেলতে না চাওয়ার কারণও আছে, কারণ এই পর্যায়ে যখন 4টা দল আসে, কেউই কিন্তু আসলে চায় না যে আমরা তৃতীয় বা চতুর্থ স্থানের জন্য খেলবো। সবাই চায় আমরা যদি ফাইনালে যেতে পারি বা কিছু, কিন্তু বাস্তবতা তো অন্য কথা বলে। বাস্তবতা বলে যে দুটো দল যাবে আর দুটো দল তো তাদের তৃতীয় এবং চতুর্থ খেলতেই হবে। আসলে ওইখানে সেমিফাইনালে হেরে যাওয়ার পরে অনেকের আসলে মানসিকতা থাকে না, কিন্তু যেহেতু নিয়ম রক্ষার্থে অনেক হয়তো খেলবে। কিন্তু এই খেলার একটা ইতিবাচক দিকও আছে, সেটা হচ্ছে যে ফিফা র্যাঙ্কিংটা, যে তৃতীয় হবে তার র্যাঙ্কিংয়ে উন্নতি হবে। কিন্তু ওই বারবার ওই কথায় ফেরত আসি, যেই দুটো দল হেরে গিয়েছে এখন, ফ্রান্স এবং ইংল্যান্ড, হ্যাঁ, তো এদের দুজনের খেলোয়াড়দের মানসিকতা কেমন থাকবে, তারা কি খেলার মধ্যে মন কতটুকু থাকবে? অবশ্যই খেলতে তারা আসবেই, যেহেতু নিয়ম, তো এই ব্যাপারটা থেকে যায়। তবে ভাই আরো কিছু পরিসংখ্যানগত দিক আছে। কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন দুজনের সামনে আসলে গোল্ডেন বল পাওয়ার একটা গোল্ডেন বুট পাওয়ার একটা সুযোগ রয়েছে। একজন 7 গোল করেছেন, একজন 8 গোল করেছেন। সেটার ডিসপাইট দ্যাট আপনার কি মনে হয় যে ইংল্যান্ড ফ্রান্স আসলে ওদের সেকেন্ড 11টাকে খেলাবে? খুবই সম্ভব, কারণ অনেক খেলোয়াড় তো তারা বেঞ্চে ছিলেন, বিশ্বকাপে টেস্ট পান নাই। হ্যাঁ, তারা ওই বিশ্বকাপ খেলার যে একটা আমেজ, সে আমেজটা থেকে বঞ্চিত ছিলেন, তো তাদের কত খেলানো হবে। তারপর সব কথার শেষে একটা কথা থেকে যায়, সেটা হচ্ছে গিয়ে ইংল্যান্ড এবং ফ্রান্স তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা এবং ঐতিহাসিক যে তাদের যে সম্পর্ক এবং ঐতিহাসিক তাদের মধ্যে যে একটা বিরোধ, সেই জিনিসটা তো থেকেই যায়। তবে ফ্রান্স ইংল্যান্ড অনেক বছর থেকে তারা মিত্র অনেক ক্ষেত্রেই, তারপরেও খেলার মাঠে একটা ব্যাপার থেকে যায়, একটা প্রতিদ্বন্দ্বিতা থেকে যায়। তো সেই ক্ষেত্রে থেকে হ্যাঁ, একটা বলাই যেতে পারে একটা খারাপ হবে না, কিন্তু এটা দুর্দান্ত একটা খেলা, সবাই খেলার দিকে তাকিয়ে রয়েছে, তা কিন্তু বলতে পারছি না। ফ্রান্স এবং ইংল্যান্ডের দ্বৈরথ নিয়ে বলছিলেন। বলা হয়ে থাকে ফুটবলে ইংল্যান্ডের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী জার্মানি আর ফ্রান্স। এই তিনটা দলের ঐতিহাসিক যে কম্বিনেশনটা বা ঐতিহাসিক ইকুয়েশনটা, এটাকে কিভাবে আপনি এক্সপ্লেন করবেন? না, আসলে এটা তো প্রথম কথা, যদি আমি ইংল্যান্ড এবং জার্মানির কথা বলতে চাই, তাহলে আমাদের চলে যেতে হবে আবার সেই 66তে। এখানে দুইটা ব্যাপার সামনে আসে। প্রথম কথা ফুটবল, আরেকটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কারণ 45-এ শেষ হয়েছে, তার 19 বছরের মাথায় 21 বছর মাথায় অ্যাবসলিউটলি, হ্যাঁ, তো ফাইনালে উঠলো। তো তখনও যারা যুদ্ধে গিয়েছে বা যুদ্ধে অংশগ্রহণ করেছে বা দেখেছে, তাদের অনেকেই তখন জীবিত। সুতরাং যদিও ততক্ষণে পশ্চিম জার্মানি, যেটা পূর্ব এবং পশ্চিম ভাগ হয়ে গেছে, এবং পশ্চিম জার্মানি অনেকটাই চলে এসছে পশ্চিমের আন্ডারে, বা আমেরিকা বা ইংল্যান্ড এই বলয়ের নিচে তারা চলে এসছে। তারপরেও ওই যে একটা ব্যাপার রয়ে যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে মনোভাবটা, যে শত্রুতা ঠিক বলা ঠিক হবে না, কিন্তু একটা দ্বৈরথ, হ্যাঁ, তো ওইখান থেকেই শুরু হয় ইংল্যান্ড এবং জার্মানি। সেখানে অবশ্য ইংল্যান্ড জিতে যায়। তারপরে অবশ্য 74 আর 78 কিন্তু ইংল্যান্ড ছিল না, 90 আবার আসে, হ্যাঁ। ওখানে যে হেরে যায় টাই ব্রেকারে,
হ্যাঁ, তাও আমরা এখনো সেই চিত্র ভাসে, পল গ্যাসকয়েন সে ক্রন্দনরত অবস্থায় সে কাঁদছিল যে এইভাবে হেরে গেল। তারপরেও দেখা যায় যে অনেক সময় ইংল্যান্ডের সাথে জার্মানি খেলায় ইংল্যান্ড সমর্থকরা তারা সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এয়ারফোর্সের যে ধরনের পোশাক আশাক পরে আসতো সে ধরনের পোশাক আশাক পরে আসে। যেমন এই আর্জেন্টিনা খেলার সময় ইংল্যান্ডের অনেক সমর্থকরা তারা কিন্তু ক্রুসেইডারের বেশে এসেছিল। তো যাই হোক, এই থেকে ধরা যায় যে একটা প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। আর ফ্রান্সের সাথে ঐতিহাসিক আরো পুরনো, ফ্রান্সের সাথে ইংল্যান্ডের যে প্রতিদ্বন্দ্বিতা বা বলতে চাই যদি তাদের যে মধ্যে শত্রুতা যদি বলা যায়, সেটা খুঁজতে গেলে আমরা চলে যেতে হবে 1000 বছর আগে। অনেক যুদ্ধ হয়েছে তাদের মধ্যে, তার মধ্যে একটা তো 100 বছরের যুদ্ধ, 116 বা 114, সত্যি কথা বলতে গেলে সবাই এটা 100 years war বলে। তো তারপর অনেক যুদ্ধ হয়েছে। তো সত্যি কথা বলতে আমাদের যে এখানে আমাদের যে পলাশির যুদ্ধ, সেটাও কিন্তু আসলে ইতিহাসের প্রেক্ষাপটে ওটা কিন্তু কার্নাটিক ওয়ার্স নামে পরিচিত, which was part of the 7 years war, মানে ইউরোপে যেটা হচ্ছিল। এখানেও কিন্তু ফ্রান্স এবং ইংল্যান্ড তারা একে অপরের সাথে সিরাজউদ্দৌলাকে সাহায্য করেছিল। ফরাসিরা সিরাজউদ্দৌলার পক্ষে ছিল, ইংরেজিরা ছিল তার মির্জাফর এবং উমিচাঁদ জাগত শেখ তাদের পক্ষে। তো সেখানে যদি ইংরেজিরা হেরে যেত, আজ কিন্তু আমরা অনেকেই ফরাসি বলতাম। তো যাই হোক, তো এই থেকে আসা আর কি। আমরা এই প্রসঙ্গটা নিয়ে আর খুব বেশি দূর এগোবো না, আপনার প্রেডিকশনটা জানতে চাই, এরপর আমরা ফাইনালের দিকে একটু এগোবো। প্রেডিকশনটা কি ম্যাচের? ইংল্যান্ড ফ্রান্স, এখন কে কোন স্ট্রিংকে নামাবে? আমার মনে হয় না ফ্রান্স তাদের প্রথম একাদশকে নামাবে। তেমনি ইংল্যান্ড হয়তো চাবে তাদের যে উঠতি খেলোয়াড় তাদেরকে সুযোগ দিতে। কেন জানি মনে হচ্ছে ইংল্যান্ড আগিয়ে থাকে, কেন জানি মনে হয়। স্কোর লাইন প্রেডিক্ট করতে চান? না, এটা মনে হয় বলা যাবে না, কি বলা দুষ্কর। ওকে, আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ ম্যাচটার দিকে যাই। আর্জেন্টিনা স্পেন। লাস্ট শোতে আপনি যে প্রেডিকশনটা করেছিলেন, ইট ওয়াজ পারফেক্ট, 2-1 টু আর্জেন্টিনা। আমি এখনই প্রেডিকশন আমরা করব না, আমরা ফাইনালের দিন হোপফুলি আপনার সঙ্গে আবারও আলোচনা করব, তখন আমরা প্রেডিকশনটা জানতে চাইবো। বাট এখন পর্যন্ত টুর্নামেন্টে দুটো দলকে কেমন দেখেছেন? এবং আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, যেহেতু ইউ বিন ফলোইং ফুটবল ফর আ লং টাইম, স্পেনের উত্থানটা, ওদের ক্লাব ফুটবলটা সবসময় জনপ্রিয় ছিল, সবসময় বড় ছিল। ইউরোতে ওরা সবসময় ভালো করতো, একটা ইউরো জিতেছিল 64-এ প্রবাবলি, আমি যদি আমার মনে থাকে। কিন্তু বিশ্বকাপে সাফল্য পেতে ওদের অনেক সময় লেগেছে। 2010-এ এসে ওরা বিশ্বকাপ জিতে, 82, 86, 90 ওখানে বিশ্বকাপ হওয়া সত্ত্বেও 82-তে স্পেনে হয়েছিল। ওরা যত মনে পড়ে ওরা দ্বিতীয় রাউন্ডে বাদ পড়েছিল। এটার কোনো কারণ কি আপনার মনে হয়? যে আসলে ওদের কিন্তু ওদের সবসময় কিন্তু ক্লাবটা ছিল আর বেশি, মানে সবার সম্মুখে ক্লাব ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং ক্লাবের যে সাফল্য, এই সাফল্যটাই কিন্তু সবসময় সবার সামনে এসছে। জাতীয় দলটা কিন্তু ওইভাবে কখনো আসতো না। জাতীয় দলের যে উত্থানটা, এটা কিন্তু হয়েছে খুব চুপে চাপে, সবার আড়ালে। এটা কিন্তু 2010-এও যে তারা জিতেছে, ওই যাওয়া পর্যন্ত কিন্তু কেউ ধারণা করতে পারেনি স্পেন যাবে। এবারে কথাও যদি বলি, যখন যারা প্রথম খেলা তারা ছিল কেপ ভার্ডের সাথে, তারা যখন 0-0 গোলে তারা ড্র করলো, তখনও কিন্তু কেউ ভাবতে পারেনি যে শেষ পর্যন্ত যাবে ফাইনালে। তো ওরা কিন্তু যেটাকে বলা হয় যে সাইলেন্ট অ্যাসাসিন, ঠান্ডা মাথার চুপচাপ খুনি, তারা কিন্তু আস্তে ধীরে তারা অগ্রসর হয়। তো ওদের ফুটবলটাও কিন্তু গিয়েছে একইভাবে। তহিদ ভাই, আমি যদি আপনাকে স্পেনের কিছু স্টারের কথা মনে করিয়ে দিই, বুট্রাগুয়েনো ছিল, 80s-এ স্যাচিস ছিলেন, ইয়েরো ছিলেন, রাউল গঞ্জালেস, ওদের ট্যালেন্টের অভাব ছিল না, তা ছিল না। কিন্তু কেন যে ক্লিক করেনি, ট্যালেন্ট তো কখনোই অভাব ছিল না। কিন্তু যেমন একটু এটা যদি সাথে তুলনা করতে চাই, একটু ডাচ টিমটা দেখে থাকাই, ডাচ টিমটারও তো প্রচন্ড ট্যালেন্ট ছিল। আমরা যদি সেই 90 ডাচ টিমের দিকে যাই, ভ্যান বাস্টেন ছিল, রুড গুলি ছিল, এরা কেন কখনোই জিততে পারেনি বা খুব দূরে যেতে পারেনি। তারা মনে হয় 2006 মনে হয় রানার্স আপ ছিল। সো 2010-এ স্পেন যাদেরকে হারিয়েছে, 2010 হ্যাঁ। তো ব্যাপারটা এই আর কি। তো হয়তো কপালটা ক্লিক করেনি, এই জন্য তারা আগাতে পারেনি। 2010-এ হ্যাঁ তারা জিতেছে, হ্যাঁ ঠিক আছে।
এইবারও কিন্তু আমি দেখলাম যত খেলা গড়াচ্ছে তত তাদের কিন্তু খেলাটা আরো বেশি সুসংহত হচ্ছে, আরো বেশি তারা, আমার মনে হয় মাঠে তাদের আত্মবিশ্বাসটা আরো বেশি দেখা যায়। যেই খেলাটা ফ্রান্সের সাথে, এখানে 10 জনের মধ্যে কিন্তু 8 জনই বলেছিল ফ্রান্স জিতবে, কিন্তু সত্যি কথা বলতে খেলার পরে অনেকের যে বক্তব্য ছিল যে ফ্রান্সকে কিন্তু নিয়ে ছেলে খেলা করেছে স্পেন। ওই যে টিকি টাকা, সেই টিকি টাকার যে বিবর্তনে যে কি অবস্থা এসছে সেটা কিন্তু সেদিন আমরা চমৎকার ভাবে দেখতে পারলাম। ফিরোজ ভাই, again going back to Spain and its football, 80s এ আমরা আগের এপিসোড নিয়ে কথা বলে আমি জানি পার্সোনালি যে you are an ardent football fan in the 80s. ক্লাব ফুটবলের কথা আপনি বললেন, বাংলাদেশে কি বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ তখন এতটা বড় ছিল এখন যতটা বড়? একদমই না, সত্যি কথা বলতে মানুষ জানতোই না, জানতো নাম হয়তো জানতো যে এরকম স্পেন এরকম ক্লাব আছে, কিন্তু এর খেলা দেখা এর ফলোয়িং খুব কম ছিল, অনুসারীরা খুব, কারণ ছিল তো, কারণ হচ্ছে এগুলো খেলা তো আমরা দেখতে পারতাম না। এখানে শুধু দেখানো হতো এফএ কাপের খেলাগুলো, তাও সেটা ধারণ করতে পরে দেখানো হতো। তো ইংলিশ ক্লাব আমরা অনেক আগে থেকে চিনি, সেই 70 দশক থেকে, যে সমস্ত ক্লাব এখন ফার্স্ট ডিভিশনও নাই, এক্সেটার সিটি, তার এই সমস্ত ক্লাব, ব্রিস্টল, তারপরে শেফিল্ড ইউনাইটেড, এগুলো তখন খুব উঁচু দরের ক্লাব ছিল। নরউইচ সিটি, হ্যাঁ নরউইচ সিটি, হ্যাঁ। তারপরে সো কথা হচ্ছে এই সমস্ত ক্লাবের খেলা টিভিতে দেখানো হতো, কিন্তু অন্য স্প্যানিশ লিগ এগুলো তো আমরা দেখতে পেতাম না। এগুলো এই স্প্যানিশ ক্লাবগুলো উত্থান এই 90-এর শেষের দিকে, তারপরে হ্যাঁ আর্লি 2000s থেকে। তখন এখন যেমন সবাই এখানে জার্মান লিগ বুন্ডেস লিগে দেখছে, স্প্যানিশ লিগ দেখছে, ফ্রেঞ্চ লিগও অনেকে দেখে, তখন এগুলো ছিল না। এখন স্প্যানিশ ফুটবলটা কিভাবে দেখছেন? অনেকে বলছে যে দিস ইজ এ টিম ফর দ্য ফিউচার, মেবি এই ওয়ার্ল্ড কাপে ওরা ফাইনালে, আমরা যদিও ফাইনালের আলাপটা পরে করব, কিন্তু অনেকে বলছে যে স্পেনের যে ইয়াং স্কোয়াডটা আছে ওরা এখনো হয়তো রেডি না, আর্জেন্টিনার কাছে এক্সপিরিয়েন্সের কারণে পিছিয়ে যাবে। ডু ইউ অ্যাগ্রি? অনেকটা যেমন আজ ইয়ামালের কথায় আসে, আজকে কিন্তু আমাদের বাংলা পত্রিকায় একটা পিছনে একটা বড় স্টোরি ছিল, যে স্টোরিতে ছবিটা ছিল মেসি গোসল করাচ্ছে ইয়ামালকে। ইয়ামালের যে খেলা দেখলাম, ওখানে ভয়াবহ আশা করা যায়, দুর্দান্ত আশা করা যায়, সব ধরনের ঝলকি সে দেখিয়েছে এই বিশ্বকাপে, এবং তার মাত্র বয়স 19 মনে হয় এখন, 19। তো 4 বছর পরে সে থাকবে তার ফর্মের তুঙ্গে, যদি সে কোনো রকমের আহত না হয়, এই জিনিসটা মাথা রাখতে হবে, চোট না পায়, হ্যাঁ চোট না পায় বা আহত না হয়। সুতরাং তখন স্পেন টিমটা আরো দুর্দান্ত হয়ে যাবে, কারণ সে থাকবে, আরো তার সাথে কিছু সতীর্থতা থাকবে যারা যুব দল থেকে এসছে। সুতরাং এইখান থেকে বলা যায় যে স্পেন কিন্তু আবার তাদের এখন উত্থানের সময়, ইয়ামাল থাকবে, আরো কিছু থাকবে উত্থানের সময়। ঠিক তেমনি ফ্রান্সের কিন্তু আস্তে আস্তে এটা তার পড়তির দিকে, কারণ তারা কিন্তু বেশ অনেক বছর তারা বিশ্ব ফুটবলকে তারা এখানে তারা একটা রুল করেছে, বা তারা একদম শিখরে ছিল। তারা জিতলো ওয়ার্ল্ড কাপ, তার আগেও তারা বেশ মোটামুটি ভালো ছিল, ওয়ার্ল্ড কাপ জেতার পরে তার পরের বার তারা রানার আপ হলো, তো এইবার তারা সেমিফাইনাল পর্যন্ত পার গেল। তো মোটামুটি 8-10 বছরের একটা সময় ফ্রান্স ফুটবল, বিশ্ব ফুটবলের একটা বিশাল একটা মানে সম্মুখ দিকে সারির দল ছিল। এরকম ছিল কিন্তু আবার সেই 80-র দশকে যখন মিশেল প্ল্যাটিনি ছিল, যদিও তারা তখন কোনো বিশ্বকাপ জেতেনি, কিন্তু ওই সময় প্ল্যাটিনির সময় ফ্রান্স দল অনেক দুর্দান্ত প্লেয়ার ছিল, তিগানা ছিল। সুতরাং তো একইভাবে আমার মনে হয় স্পেন টিমটা যাই করুক তারা, এটা একটা সামনের দিকে তারা আরো কিছু করে দেখাতে পারবে। রাইট, একদমই সময় কম আমাদের, ছোট্ট করে আপনার কমেন্টস নেব আর্জেন্টিনার এই ডাই হার্ড অ্যাটিটিউডটা নিয়ে, যে ওরা নেভার সে ডাই একটা অ্যাটিটিউডে থাকে লাস্ট। তাহলে কি মানে ওদের প্রতিপক্ষ কোনো দল আসলে গোল করবে না, আর্জেন্টিনা গোল করার পরেও আসলে ওদের ভালো খেলা শুরু হয়? হোয়াটস দ্য রিজন? একদম সেটা আমার কেন জানি মনে হয় ওদের একটা কৌশলের অংশ। প্রথম দিকে ওদের যে খেলা যেভাবে খেলতে থাকে, তাদের খেলা দেখে অনেকে বিরক্তও হতে পারে, তাদের কিছু একদম বেশ বোকার মতো ভুলও থাকে। যখন তারা গোলটা হজম করে তারপরে কিন্তু তারা মনে হয় একদম উঠে পড়ে লাগে, নাছোড়বান্দা, একদম যেটাকে বলে মরণ কামড় দেওয়া। 15-20 মিনিট তারা কিন্তু এই যতগুলো খেলা দেখলাম, তার লাস্ট 20 মিনিট তারা মনে হয় একদম মরণ কামড় দেয় প্রতিপক্ষকে, এবং
যেটা ইংরেজিতে বলে অল গানস ব্লেজিং, সবকিছু নিয়ে একদম ঝাঁপিয়ে পড়ে, এবং এর ফলে হয় কি যে প্রতিপক্ষ তারা কিন্তু নড়বড়ে হয়ে যায়। তখন যদি আর্জেন্টিনার খেলোয়াড়ও যদি গোল না দেয়, ওদের ভুলে হয়তো গোল হয়ে যেতে পারে। সময় দেওয়ার জন্য ধন্যবাদ তহিদ ভাই। অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল আজকের আয়োজনে, আবারও কাল দেখা হবে একই প্ল্যাটফর্মে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টাইমস অফ বাংলাদেশ।